গৌরী সেদিন কস্তুরীবাউয়ের সঙ্গে দেখা করতে পারেনি, দেখা করতে চায়নি। কৃষ্ণার হাতখানা বজ্রমুঠিতে ধরে ফিরে এসেছিল। কিন্তু কেন? চাইলেই তো সে কস্তুরীবাউয়ের সঙ্গে দেখা করতে পারত, কথা বলতে পারত। কিন্তু না, সে ভুলে যায়নি যে সে একজন নকল রাজা। সে আসল রাজা নয়। আসল রাজার অধিকার তার মানায় না। আমরা শুনছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ঝিন্দের বন্দি উপন্যাসটি। তাহলে আসুন শুনে নিই ঝিন্দের বন্দির উপন্যাসে আজকের পর্বে কি আছে। ধনঞ্জয়ের একটু ঢোল আসিয়াছিল। গৌরী ও রুদ্ররূপ প্রবেশ করিতেই তিনি ঘড়ির দিকে একবার তাকাইয়া উঠিয়া দাঁড়াইলেন। গৌরী কোনো কথা না বলিয়া আয়নার সম্মুখে গিয়া দাঁড়াইল। মাথা হইতে পাগড়িটা খুলিয়া ফেলিয়া দিয়া গলার বোতাম খুলিতে লাগিল। ধনঞ্জয় তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাহার দিকে তাকাইয়া রহিলেন। তারপর শুধু বলিলেন, গৌরী কষায়িত চোখে একবার তাহার পানে চাহিল, যেন আরেকটি কথা বলিলেই সে বাঘের মতো তাহার ঘাড়ে লাফাইয়া পড়িবে। ধনঞ্জয় কিন্তু তাহাকে কিছুই বলিলেন না। রুদ্ররূপের দিকে ফিরিয়া তন্দ্রা অলস ভারী গলায় বলিলেন, রুদ্ররূপ, আজ তুমি পাহাড়ায় থাকো, আমি চললাম। এই বলিয়া রাজাকে অভিবাদন করিয়া প্রস্থান করিলেন। ধনঞ্জয় চলিয়া গেলে গৌরী সহসা রুদ্ররূপের দিকে ফিরিয়া বলিল, রুদ্ররূপ, আজ আমাকে পাহারা দেবার দরকার নেই, তুমি যাও। শুধু আজকের রাত্রিটা আমাকে একলা থাকতে দাও, দোহাই তোমাদের। গৌরীর কণ্ঠস্বরে এমন একটা উগ্র বেদনা ছিল যে ক্ষণকালের জন্য রুদ্ররূপকে বিমূঢ় করিয়া দিল। কিন্তু পরক্ষণেই সে সসম্ভ্রমে স্যালুট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। বাতি নিবাইয়া গৌরী শয্যায় শয়ন করিল। অন্ধকারের মধ্যে চোখ মেলিয়া চাহিয়া রহিল। পরিষ্কারভাবে চিন্তা করিবার সামর্থ্য তাহার ছিল না। মস্তিষ্কের মধ্যে দুই বিরুদ্ধ শক্তির প্রচণ্ড সংগ্রাম চলিতেছিল। শরীর মনের সমস্ত অনুপরমাণু যেন দুই বিপক্ষ দলে সঙ্গবদ্ধ হইয়া পরস্পরকে হানাহানি করিয়া ক্ষত বিক্ষত করিয়া তুলিতেছিল। বুকজোড়া এই অশান্ত অন্ধ সংগ্রাম যে কেবল একটিমাত্র দুষ্প্রাপ্য নারীকে কেন্দ্র করিয়া, তাহা ভাবিয়া গৌরীর কণ্ঠ হইতে একটা চাপা বেদনাবিদ্ধ শব্দ বাহির হইল। উফ! কস্তুরী আজ বাসর শয্যায় সাজিয়া নববধূর মতো দ্বারের কাছে আসিয়া দাঁড়াইয়াছিল, আর সে তাহাকে দেখিয়াও মুখ ফিরাইয়া চলিয়া আসিয়াছে। কর্তব্যবুদ্ধির সমস্ত সান্ত্বনা ঝাঁপাইয়া এই দুঃসহ মনোপীড়ায় তাহার হৃৎপিণ্ডকে পিষিয়া রক্তাক্ত করিয়া তুলিতেছিল। সে ভাবিতে লাগিল, পলাইয়া যাই, চুপি চুপি কাহাকেও কিছু না বলিয়া নিজের দেশে নিজের আত্মীয় স্বজনের কাছে ফিরিয়া যাই, যেখানে দাদা আছেন, বৌদিদি আছেন। ভুলিতে পারিব না? এই মায়াপুরীর মোহময় ইন্দ্রজাল হইতে মুক্তি পাইব না? সে না পাই, তবুও তো প্রলোভন হইতে দূরে থাকিব। পরস্ত্রীলুব্ধ মিথ্যাচারীর জীবনযাপন করিতে হইবে না? কিন্তু পালাইবার উপায় নাই। তাহার হাতে পায়ে শিকল বাঁধা। সে তো ঝিন্দের রাজা নয়, ঝিন্দের বন্দী। আরব্ধ কাজ শেষ না করিয়া একটা রাজ্যের শান্তি শৃঙ্খলা ওলটপালট করিয়া দিয়া সে পালাইবে কোন মুখে? নিজের দুঃখ তাহার যত মর্মভেদী হোক, একটা রাজ্যকে বিপ্লবের কোলে তুলিয়া দিয়া ভীরুর মতো পালাইবার অধিকার তাহার নাই। পলাইলে শুধু সে নয়, সমস্ত বাঙালি জাতির মুখে কালি লেপিয়া দেয়া হইবে। না, তাহাকে থাকিতে হইবেই। যদি কখনো শঙ্কর সিংকে উদ্ধার করিতে পারে, তবে তাহার হাতে কস্তুরীকে তুলিয়া দিয়া মুখে হাসি টানিয়া বিদায় লইতে পারিবে, তার আগে নয়। সমস্ত রাত্রি গৌরী ঘুমাইতে পারিল না। মহাচ্ছন্ন অবস্থায় ভিতর দিয়া ঘণ্টার পর ঘণ্টা নহবতখানার বাজনা শুনিয়া গেল। ভোরের দিকে একটু নিদ্রা আসিল বটে, কিন্তু নিদ্রার মধ্যেও তাহার মন
অশান্ত সমুদ্রের মতো পাষাণ প্রতিবন্ধকে বারবার আছাড়িয়া পড়িয়া নিজেকে শতধা চূর্ণ করিয়া ফেলিতে লাগিল। বেলা ৮টার সময় বজ্রপাণি আসিয়াছেন শুনিয়া সে জবা ফুলের মতো আরক্ত চোখ মেলিয়া শয্যায় উঠিয়া বসিল। চম্পা সংবাদ দিতে আসিতেছিল, তাহাকে জিজ্ঞাসা করিল, কি চান তিনি? চম্পা গৌরীর মুখের চেহারা দেখিয়া সংকুচিতভাবে দাঁড়াইয়াছিল। গিন্নিপনা করিবার সাহসও আজ তাহার হইল না। সে মাথা নাড়িয়া বলিল, জানি না। গৌরীবোধ করি বজ্রপাণিকে বিদায় করিয়া দিবার কথাই বলিতে যাইতেছিল, কিন্তু তাহার পূর্বে তিনি নিজেই কক্ষে প্রবেশ করিলেন। গৌরীর মুখের দিকে একবার চাহিয়া বলিয়া উঠিলেন, এ কি, আপনার চেহারা এত খারাপ দেখাচ্ছে কেন? শরীর কি অসুস্থ? চম্পা, ডাক্তার গঙ্গানাথকে খবর পাঠাও। চম্পা গমনোদ্যত হইলে গৌরী বলিল, না না, ডাক্তার চাই না, আমি বেশ ভালোই আছি। আপনি কি জরুরি কিছু বলতে চান? বজ্রপাণি একটু ইতস্তত করিয়া বলিলেন, হ্যাঁ, কিন্তু আপনার শরীর যদি। গৌরী শয্যা ত্যাগ করিয়া বলিল, আপনি ওই ঘরে কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি মুখ হাত ধুয়েই যাচ্ছি। চম্পা, আমার জন্য 1 গ্লাস ঠান্ডা শরবত তৈরি করে আনতে পারো? চম্পা একবার মাথা ঝুঁকাইয়া দ্রুতপদে প্রস্থান করিল। আধ ঘণ্টা পর কনকনে ঠান্ডা জলে স্নান করিয়া অনেকটাই প্রকৃতস্থ হইয়া গৌরী ভোজন কক্ষে আসিয়া বসিল। প্রাতরাশ টেবিলে সজ্জিত ছিল, কিন্তু সে তাহাও স্পর্শ করিল না। চম্পা থালার উপর শরবতের পাত্র লইয়া দাঁড়াইয়াছিল। বাদাম, মিছিরি, গোলমরিচ দিয়া প্রস্তুত উৎকৃষ্ট ঠান্ডায় সহাস্য মুখে 1 চুমুক পান করিয়া গৌরী বলিল, আহ চম্পা, তোমার জন্যই ঝিন্দির রাজগিরি কোনো মতে বরদাস্ত করছি। তুমি যেদিন বিয়ে করে বরের ঘরে চলে যাবে, আমিও সেদিন ঝি ছেড়ে বিপাগী হয়ে যাব। চম্পার মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। সে বলিল, রাজবাড়ি ছেড়ে আমি 1 পাও নড়ব না। আপনি যদি তাড়িয়ে দেন তবুও না। শরবতের পাত্রে আরেক চুমুক দিয়া গৌরী বলিল, তোমাকে রাজবাড়ি থেকে তাড়াতে পারি এত সাহস আমার নেই, বরঞ্চ তুমিই আমাকে তাড়াতে পারো বটে। তুমি চলে গেলে আমাকেও চলে যেতে হবে, কিন্তু তুমি যাতে না যেতে পারো তার ব্যবস্থা আমায় করতে হচ্ছে। দেওয়ানজি, চম্পার বিয়ের আর কোনো কথা উঠেছে? বজ্রপাণি অদরে কৌচে বসিয়াছিলেন, বলিলেন, হ্যাঁ, ত্রিবিক্রম তো অনেক দিন থেকে চেষ্টা করছেন। তাকে চেষ্টা করতে বারণ করে দেবেন। চম্পার বিয়ের ব্যবস্থা আমিই করব। কি বলো চম্পা? চম্পা কিছুই বলিল না। বিবাহের ব্যবস্থা বাবাই করুন আর রাজাই করুন, বিবাহ জিনিসটাতেই তাহার আপত্তি। সে ক্ষীণভাবে হাসিবার চেষ্টা করিল, কিন্তু হাসি ভালো ফুটিল না। রুদ্ররূপ দ্বারের কাছেই দাঁড়াইয়াছিল, তাহাকে লক্ষ্য করিয়া গৌরী বলিল, আর রুদ্ররূপেরও একটা বিয়ে দিতে হবে। আমার আশেপাশে যারা থাকে তাদের আমি সুখী দেখতে চাই। গৌরীর ঠোঁটের ওপর দিয়া ক্ষণকালের জন্য যে ব্যথাবিদ্ধ হাসিটা খেলিয়া গেল, তাহা কাহারও চোখে পড়িল না। কিন্তু গৌরীর কথার ইঙ্গিত রুদ্ররূপের কানে পৌঁছল। তাহার মুখ ধীরে ধীরে লাল হইয়া উঠিল। সে ফৌজি কায়দায় শূন্যের দিকে তাকাইয়া শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। এই সময় সর্দার ধনঞ্জয় প্রবেশ করিয়া রাজাকে অভিবাদন করিলেন। গৌরী নিঃশেষিত শরবতের পাত্র চম্পাকে ফেরত দিয়া মুখ মুছিয়া বলিল, এইবার কাজের কথা আরম্ভ হোক। দেওয়ানজি, আরম্ভ করুন। বজ্রপাণি তখন কাজের কথা ব্যক্ত করিলেন। রাজবংশের রেওয়াজ এই যে যুবরাজের তিলক সম্পন্ন হইয়া যাইবার পর ভাবী যুবরাজ পত্নীকে বংশের সাবেকি অলঙ্কারাদি উপঢৌকন পাঠানো হয়। এই সকল অলঙ্কার পরিয়া কন্যার বিবাহ হয়। এই প্রথা বহুদিন যাবৎ চলিয়া আসিতেছে, কিন্তু বর্তমানে নানা কারণে এই অনুষ্ঠান সম্পন্ন হয় নাই। শঙ্কর সিংকে ফিরিয়া পাওয়া যাইবে এই আশাতেই এতদিন বিলম্ব করা হইয়াছে, কিন্তু আর বিলম্ব করা সমীচীন নয়।
অদ্বৈ সমস্ত উপঢৌকন ঝোড়োয়ায় পাঠানো প্রয়োজন, নচেত এই ক্রুটির সূত্র ধরিয়া অনেক কথার উৎপত্তি হইতে পারে। শুনিয়া গৌরী বলিল, তা বেশ তো, রেয়াজ যখন তখন করতে হবে বই কি, এর জন্য আবার আমার অনুমতি নেবার কোনো দরকার ছিল না, আপনারা নিজেরাই করতে পারতেন। তা এসব গয়নাপত্র কে সঙ্গে করে নিয়ে যাবে, এই বিষয়েও কি কোনো রেয়াজ আছে নাকি? ধনঞ্জয় বলিলেন, চম্পা নিয়ে যাবে, অবশ্য তার সঙ্গে রক্ষী থাকবে। গৌরী বলিল, আচ্ছা বেশ, রুদ্ররূপ চম্পার রক্ষী হয়ে যাক। তাহলে দেওয়ানজি, আর বিলম্ব হবে না, সওগাত পাঠাবার ব্যবস্থা করুন। বজ্রপাণি ও ধনঞ্জয় প্রস্থান করিলেন। চম্পা মহানন্দে সাজসজ্জা করিতে গেল। গৌরী মুষ্টির উপর চিবুক রাখিয়া অনেকক্ষণ শূন্যের দিকে তাকাইয়া রহিল। তারপর মনে মনে সংকল্প স্থির করিয়া সন্তর্পণে উঠিয়া গিয়া দরজার বাহিরে উকি মারিয়া দেখিল সম্মুখে কেবল রুদ্ররূপ পায়চারি করিতেছে। গৌরী অঙ্গুলির ইঙ্গিতে তাহাকে ডাকিল। রুদ্ররূপ কাছে আসিলে বলিল, সর্দার কোথায়? তিনি আর দেওয়ানজি তোষাখানার দিকে গেছেন। গৌরী তখন গলা নামাইয়া বলিল, তুমি যাও, চম্পার কাছ থেকে চিঠির কাগজ আর কলম চেয়ে নিয়ে এসো, চুপি চুপি, বুঝলে? রুদ্ররূপ প্রস্থান করিল। সদর হইতে লেখার সরঞ্জাম না আনাইয়া চম্পার নিকট হইতে আনাইবার কারণ কি তাহাও আন্দাজ করিয়া লইল। অন্দরের যেই অংশটাই চম্পার মহল, সেইখানে রুদ্ররূপ পূর্বে কখনোই পদার্পণ করে নাই। একজন পরিচারিকাকে জিজ্ঞাসা করিয়া সে ঠিকানাটা জানিয়া লইল। দ্বারের সম্মুখে উপস্থিত হইয়া দেখিল দ্বার ভিতর হইতে বন্ধ। একটু ইতস্তত করিয়া দরজায় টোকা মারিল। তারপর ভাঙা গলায় ডাকিল, চম্পাদি। কবাট খুলিয়া একজন দাসী মুখ বাড়াইল। রুদ্ররূপকে দেখিয়া সসম্ভ্রমে জিজ্ঞাসা করিল, কাকে দরকার সর্দারজি? চম্পাদেই আছেন? আছেন, ঝোড়োয়ায় যেতে হবে, তাই তিনি সাজগোজ করছেন। রুদ্ররূপ বড় বিপদে পড়িল। চম্পাকে সে মনে মনে ভারী ভয় করে। এই সময় তাহাকে ডাকিলে সে যে চটিয়া যাইবে তাহাতে কোনো সন্দেহ নাই। কিন্তু এদিকে আবার রাজার হুকুম। তাই সাহসে ভর করিয়া সে বলিল, তার সঙ্গে একটু জরুরি দরকার আছে, তাকে খবর দাও, আর তুমি কিছুক্ষণের জন্য বাইরে যাও। পরিচারিকা চম্পার খাস চাকরানী, বাপের বাড়ি হইতে সঙ্গে আসিয়াছিল। সে একটু আশ্চর্য হইল। একে তো অন্দরমহলে পুরুষের গতিবিধি অত্যন্তই কম, তাহার উপর রুদ্ররূপের অদ্ভুত হুকুম শুনিয়া সে থতমত খাইল এবং বলিল, কিন্তু ইত্তিলা তাকে আমি এক্ষুনি দিচ্ছি, কিন্তু তিনি তো এখন সিঙ্গার করছেন। রুদ্ররূপ একটু গরম হইয়া বলিল, তা করুন। ভিতর হইতে চম্পার কণ্ঠ শোনা গেল, রেবতী, কে ও, কি চায়? রেবতী দ্বার ভেজাইয়া দিয়া কর্ত্রীকে সংবাদ দিতে গেল। রুদ্ররূপ অস্বস্তিপূর্ণ দেহে দাঁড়াইয়া রহিল। অল্পক্ষণ পরে আবার দরজা খুলিল। রেবতী বলিল, আসুন। রুদ্ররূপ সসংকোচে ঘরে প্রবেশ করিল। ঘরের ভেতর আরেকটি ঘর, মাঝখানে পর্দা। এই পর্দার ভেতর হইতেই কেবল মুখটি বাহির করিয়া চম্পা দাঁড়াইয়া আছে। রুদ্ররূপকে দেখিয়াই বলিল, তোমার আবার এই সময় কি দরকার হলো? শিগগির বলো, আমার সময় নেই, এখনো চুল বাঁধতে বাকি। রুদ্ররূপ রেবতীর দিকে ফিরিয়া বলিল, তুমি বাইরে যাও। তারপর চম্পার প্রতি করুণ দৃষ্টিপাত করিয়া বলিল, ভারী গোপনীয় কথা। চম্পা মুখে অধীরতাসূচক একটা শব্দ করিল। রেবতীকে মাথা নাড়াইয়া ইশারা করিতেই সে বাহিরের বারান্দায় গিয়া দাঁড়াইল। গোপনীয় কথা বলিতে হইবে, চিৎকার করিয়া বলা চলে না। তাই রুদ্ররূপ কই মাছের মতো কোনাচে ভাবে চম্পার নিকটবর্তী হইল। চম্পা চোখে বোধ করি কাজল পড়িতেছিল, প্রসাধন এখনো শেষ হয় নাই। সে কাজল পরা বাম চক্ষে তীব্র দৃষ্টি হানিয়া বলিল, কি হয়েছে? রুদ্ররূপের অবস্থা শোচনীয় হইয়া উঠিয়াছিল।
সে একবার গলা খাকারি দিয়া চম্পার কানের কাছে মুখ লইয়া গিয়া গদগদ স্বরে বলিল, রাজা চিঠির কাগজ চাইছেন। এটা তোমার গোপনীয় কথা? রাগের মাথায় চম্পা পর্দা ছাড়িয়া বাহির হইয়া আসিল। আবার তক্ষুনি নিজেকে অসম্পূর্ণ বেশ বিন্যাসের দিকে তাকাইয়া পর্দার ভেতর লুকাইল। ওড়না গায়ে নাই, শাড়ির আঁচলটাও মাটিতে লুটাইতেছে। এই অবস্থায় রুদ্ররূপের সম্মুখীন হওয়া চলে না, সে যতই রাগ হোক। রুদ্ররূপ কাতরভাবে বলিল, সত্যি বলছি চম্পা, রাজা বললেন তোমার কাছ থেকে চুপি চুপি চিঠির কাগজ আর কলম চেয়ে আনতে। বোধহয় চিঠি লিখবেন। তুমি না একটা। এই বলিয়া চম্পা হাসিয়া ফেলিল। তুমি একটা বুদ্ধু। কিংকর্ত বিমূঢ় রুদ্ররূপ বলিয়া ফেলিল, আর তুমি একটা ডালিম ফুল। বলিয়া ফেলিয়াই তাহার মুখ ঘোর রক্তবর্ণ হইয়া উঠিল। চম্পা কিছুক্ষণ চক্ষু বিস্ফোরিত করিয়া তাহার সিন্দুরের মতো মুখের পানে তাকাইয়া রহিল। তারপর পর্দা আস্তে আস্তে বন্ধ হইয়া গেল। রুদ্ররূপ ঘর্মাক্ত দেহে ভাবিতে লাগিল পলায়ন করিবে কিনা। কিছুক্ষণ পর চম্পার হাত পর্দার ভেতর হইতে বাহির হইয়া আসিল। এই নাও। কাগজ কলম লইয়া মুখ তুলিতেই রুদ্ররূপ দেখিল পর্দার ফাঁকে কেবল একটি কাজল পরা চোখ তাহাকে নিরীক্ষণ করিতেছে। ভরকানো ঘোড়ার মতো সে ঘর ছাড়িয়া পলায়ন করিল। হোঁচট খাইতে খাইতে রাজার কাছে ফিরিয়া গেল। লেখার সরঞ্জাম লইয়া গৌরী বলিল, তুমি পাহাড়ায় থাকো। যদি সর্দার কিংবা আর কেউ আসে আগে থেকে খবর দিও। রুদ্ররূপকে পাহাড়ায় দাঁড় করাইয়া গৌরী চিঠি লিখিতে বসিল। দুইখানা কাগজ ছিঁড়িয়া ফেলিবার পর সে লিখিল, কৃষ্ণা, তোমার কাছে আমার অপরাধ ক্রমেই বেড়ে যাচ্ছে। তবুও যদি সম্ভব হয় ক্ষমা করো। কস্তুরী কি খুব রাগ করেছেন? তাকে বলো আমি অতি অধম, তার অভিমানের যোগ্য নই। এমনকি তার হৃদয়ের করুণা সঞ্চার করবার যোগ্যতাও আমার নেই। তিনি আমাকে ভুলে যেতে পারবেন নাকি? চেষ্টা করলে হয়তো পারবেন। আমার বিনীত প্রার্থনা তিনি যেন সে চেষ্টা করেন। ইতি শঙ্কর সিং নামধারী হতভাগ্য। চিঠি লিখিয়া গৌরী নিজের কোমর বন্ধের মধ্যে গুজিয়া রাখিল। তারপর চম্পা যখন সাজিয়া গুজিয়া প্রস্তুত হইয়া তাহার হুকুম লইতে আসিল, তখন সে চিঠিখানা তাহার হাতে গুজিয়া দিয়া চুপি চুপি বলিল, যাও কৃষ্ণার হাতে চিঠিটা দিও। চম্পা বুকের মধ্যে চিঠিখানা লুকাইয়া রাখিল। অতঃপর শোভাযাত্রা করিয়া উপঢৌকনবাহীর দল যাত্রা করিল। চারিটি সুসজ্জিত হাতি। প্রথমটির পৃষ্ঠে সোনালি হাওদায় সূক্ষ্ম মলিনের ঘোরটোপের মধ্যে চম্পা বসিল। বাকি তিনটিতে অলঙ্কারের প্যাটারে উঠিল। ৩০ জন সোয়ার লইয়া রুদ্ররূপ ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিল। পশ্চাতে একদল যন্ত্রবাদক ঝলমলে বেশভূষা পরিয়া অতি মিঠা সুরে বাজনা বাজাইতে বাজাইতে অনুসরণ করিল। তাহাদের বিদায় করিয়া দিয়া গৌরী, ধনঞ্জয় ও বজ্রপাণি বৈঠকে আসিয়া বসিলেন। বাহিরে কেহই ছিল না। অন্যমনস্কভাবে কিছুক্ষণ একথা সে কথা হইবার পর গৌরী সহসা বলিয়া উঠিল, ভালো কথা সর্দার, ওরা আমার নাম ধাম পরিচয় সব জানতে পেরে গেছে। ধনঞ্জয় চকিত হইয়া বলিলেন, কিরকম? গতরাত্রে প্রহ্লাদ দত্তের দোকানে ও উদিতের বাগানবাড়ির সম্মুখে যাহা যাহা ঘটিয়াছিল গৌরী সব বলিল। টেলিগ্রামখানাও দেখাইল। দেখিয়া শুনিয়া ধনঞ্জয় ও বজ্রপাণি অনেকক্ষণ চুপ করিয়া রহিলেন। শেষে ধনঞ্জয় বলিলেন, ওরাই দেখছি আমাদের সব খবর পাচ্ছে, কিন্তু আমরা ওদের সম্বন্ধে কিছুই জানতে পাচ্ছি না। সে যাই হোক, ওই হতভাগা স্বরূপ দাসটাকে গ্রেপ্তার করিয়ে আনতে হচ্ছে। ওই হলো ওদের গুপ্তচর। আর প্রহ্লাদ দত্ত যখন এর মধ্যে আছে, তখন তাকেও সাপটে নিতে হবে। এরাই উদিতের হাত পা। এদের শায়েস্তা না করতে পারলে উদিতকে জব্দ করা যাবে না। বলিয়া বজ্রপাণির দিকে চাহিলেন। বজ্রপাণি ঘাড় নাড়িলেন।
স্বরূপ দাসকে সহজেই গ্রেপ্তার করা যাবে। স্টেট রেলওয়ের চাকর, বিনা অনুমতিতে স্টেশন ছেড়েছিল। এই অপরাধে তার চাকরি তো যাবেই, তাকে জেলে পাঠানোও চলবে। কিন্তু প্রহ্লাদ সাধারণ দোকানদার, তাকে কোন অজুহাতে? দেওয়ান কুঞ্চিত করিয়া চিন্তিত হইয়া পড়িলেন। ধনঞ্জয় বলিলেন, সে যাই হোক, কোতোয়ালিতে খবর দিই, তারা স্বরূপ দাসকে ধরুক, আর আপাতত প্রহ্লাদের ওপর নজর রাখুক। এই বলিয়া তিনি উঠিবার উপক্রম করিলেন। এই সময় একজন দ্বাররক্ষী আসিয়া খবর দিল যে শহর হইতে এক দোকানদার মহারাজের কৃত জিনিসপত্র পাঠাইয়াছেন। ধনঞ্জয় সপ্রশ্ন নেত্রে গৌরীর পানে তাকাইলেন। গৌরী বলিল, হ্যাঁ, প্রহ্লাদের দোকানে কিছু জিনিস কিনেছিলাম, এখানেই আনতে বলো। একখানা বড় চাঁদির পড়াতে রেশমের কুঞ্চেপোষ ঢাকা দ্রব্যগুলি লইয়া ভৃত্য উপস্থিত হইল। আবরণ খুলিয়া সকল সুদৃশ্য শৌখিন জিনিসগুলো দেখিতে লাগিলেন। গৌরী দেখিল জিনিসগুলির মধ্যে একটি ক্ষুদ্র হাতি দাঁতের কৌটো রহিয়াছে, যাহা সে কেনে নাই। সেটা তুলিয়া লইয়া ঢাকনি খুলিতেই দেখিল তাহার ভেতর একখানি চিঠি। গৌরী প্রথমে ভাবিল পণ্যদ্রব্যগুলির মূল্য তালিকা, কিন্তু চিঠি খুলিয়া দেখিল বাংলা চিঠি। সবিষয়ে পড়িল, দেবপাদ মহারাজ, আপনাকে বাংলায় চিঠি লিখিতেছি, যাহাতে অন্য কেহ চিঠির মর্ম বুঝিতে না পারে। আপনি কে তাহা আমি জানি। কাল আপনাকে সচক্ষে দেখিয়া ও আপনার সহিত কথা কহিয়া আমার মনের ভাব পরিবর্তিত হইয়াছে। আমি এতদিন অন্য পক্ষে ছিলাম, কিন্তু আমি বাঙালি। আমি যদি আপনাকে সাহায্য না করি, তবে এই বিদেশে আর কে করিবে? তাই আজ হইতে আমি ও পক্ষ ত্যাগ করিলাম। কিন্তু প্রকাশ্যভাবে সাহায্য করিতে পারিব না। যদি উহারা আমায় সন্দেহ করে, তাহা হইলে আমার জীবন সংকট হইয়া পড়িবে। আপনি বা আর কেহই আমাকে রক্ষা করিতে পারিবে না। আমি গোপনে যতদূর সম্ভব আপনাকে সাহায্য করিব। ও পক্ষের অনেক খবরই আমি পাই, প্রয়োজন মনে হইলে আপনাকে জানাইব। আপনাকে চিঠি লেখা আমার পক্ষে নিরাপদ নয়, কিন্তু আমাদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া আরও বিপজ্জনক। তাই চিঠিতেই সংক্ষেপে যাহা জানি আপনাকে জানাইতেছি। আপনি যদি আরও কিছু জানিতে চাহেন, এই কৌটোয় চিঠি লিখিয়া কৌটো ফেরত পাঠাইবেন, বলিয়া দিবেন কৌটো পছন্দ হইল না। উপস্থিত সংবাদ এই, আপনারা যদি শঙ্কর সিংকে উদ্ধার করিতে চান, তবে শীঘ্রই শক্তিগড়ে গিয়া সন্ধান করুন। তিনি সেখানেই আছেন। কেল্লার পশ্চিম দিকের প্রাকারের নিচে নদীর জলের 4-5 হাত ওপরে একটি ক্ষুদ্র চতুষ্কোণ জানালা আছে। ওই জানালা যে ঘরের, সেই ঘরেই শঙ্কর সিং বন্দী আছেন। প্রায় সকল সময়েই তাহাকে মদ খাওয়াইয়া অজ্ঞান করিয়া রাখা হয়, আর তাছাড়া একজন লোক সর্বদাই পাহারায় থাকে। এই চিঠি অনুগ্রহপূর্বক পত্রপাঠ করিয়া ছিঁড়িয়া ফেলিবেন। মহারাজের জয় হোক। ইতি পরম শুভাকাঙ্ক্ষী চরণাশ্রিত শ্রী প্রহ্লাদ চন্দ্র দত্ত। গৌরী চিঠি হইতে মুখ তুলিয়া ভৃত্যকে বলিল, এই সব জিনিস তুমি চম্পাদের মহলে পাঠিয়ে দাও, আর যেই লোক এগুলো নিয়ে এসেছে তাকে বলো, যদি কোনো জিনিস অপছন্দের হয় ফেরত পাঠানো হবে। ভৃত্য জহুকুম বলিয়া পরাত হস্তে প্রস্থান করিল। ধনঞ্জয় ও বজ্রপাণি দুইজনেই গৌরীর মুখের ভাব লক্ষ্য করিয়াছিলেন। ভৃত্য অন্তর্হিত হইলে ধনঞ্জয় জিজ্ঞাসা করিলেন, চিঠিতে কি আছে? গৌরী বলিল, আগে দরজাগুলো বন্ধ করে দিয়ে এসো। দরজা বন্ধ করিয়া তিনজনে ঘেঁষাঘেঁষি হইয়া বসিলেন। গৌরী তখন প্রহ্লাদের চিঠি পড়িয়া শুনাইল। তারপর তিনজনের মাথা একত্র করিয়া নিম্নস্বরে পরামর্শ আরম্ভ করিলেন। অনেক যুক্তিতর্কের পর স্থির হইল, কোনো ছুতায় শক্তিগড়ের নিকটে গিয়া আড্ডা গড়িতে হইবে। রাজধানীতে বসিয়া থাকিলে কোনো কাজই হইবে না। উদিত সিং কেল্লায় তাহাদের ঢুকিতে নাও দিতে পারে, কিন্তু কেল্লার বাহিরে যদি তাহারা তাঁবু ফেলিয়া থাকেন, তাহা হইলে সে কিছুই করিতে পারিবে না। আর তখন সেইখানে বসিয়া স্থান কাল ও সুযোগ বুঝিয়া শঙ্কর সিংকে উদ্ধার করিবার একটা মতলব বাহির করা যাইতে পারে।
উপস্থিত দেওয়ান বজ্রপাণি রাজধানীতে থাকিয়া এই দিকটা সামলাইবেন। ধনঞ্জয় ও রুদ্ররূপ আরও সহচর সঙ্গে লইয়া গৌরীর সঙ্গে থাকিবেন। এইরূপ পরামর্শ স্থির করিয়া যখন তাহারা শ্রান্ত দেহে গাত্রোত্থান করিলেন, তখন বেলা দ্বিপ্রহর অতীত হইয়া গিয়াছে। কিন্তু তখনও তাহারা নিষ্কৃতি পাইলেন না। এই সময় সদরে দ্রুত অশ্বক্ষুরধ্বনি শুনিয়া ধনঞ্জয় জানালা দিয়া গলা বাড়াইয়া দেখিলেন ময়ূরবাহন তাহার কালো ঘোড়ার পিঠ হইতে নামিতেছে। তিনি চকিতে ফিরিয়া দাঁড়াইয়া বলিলেন, ময়ূরবাহন এসেছে, বসুন, উঠবেন না। তিনজনে আবার উপবিষ্ট হইলেন। পরক্ষণেই দৈবাড়ি খবর দিল ময়ূরবাহন জরুরি কাজে মহারাজের দর্শন চান। গৌরী বলিল, নিয়ে এসো। ময়ূরবাহন প্রবেশ করিল। তাহার মাথায় পাকড়ির খাজে ধুলা জমে আছে, পাতলা গোফের ওপরেও ধুলার সূক্ষ্ম প্রলেপ। দেখিলেই বোঝা যায় সে শক্তিগড় হইতে সোজা ঘোড়ার পিঠে আসিয়াছে, কিন্তু তাহার অঙ্গে বা মুখের ভাবে ক্লান্তির চিহ্ন মাত্র নাই। ঘরে ঢুকিয়া সম্মুখে উপবিষ্ট তিনজনকে দেখিয়া সে সকৌতুকে হাসিয়া অবহেলা ভরে একবার ঘাড় নিচু করিয়া অভিবাদন করিল, বলিল, সপার্ষদ মহারাজের জয় হোক। রাজার সম্মুখে আদব কায়দার যে রীতি আছে তা সম্পূর্ণ লঙ্ঘন না করিয়াও ধৃষ্টতা প্রকাশ করা যায়। ময়ূরবাহনের বাহ্য শিষ্টাচারের ক্ষীণ পর্দার আড়ালে যে বেপরোয়া ধৃষ্টতা প্রকাশ পাইল, তাহা কাহারও দৃষ্টি এড়াইল না। তাহার দুই চোখে দুষ্ট কৌতুক নৃত্য করিতেছিল। রক্তের মতো রাঙা ওষ্ঠধরে যে হাসিটা খেলা করিতেছিল, তাহা যেমনই তীক্ষ্ণ তেমনি বিদ্রুপপূর্ণ। তাহার কথাগুলার অন্তর্নিহিত গুপ্ত শ্লেষ সকলের মর্মে গিয়া বিঁধিল। গৌরী মনে মনে স্থির করিয়া রাখিয়াছিল যে ময়ূরবাহনকে অবজ্ঞাপূর্ণ তাচ্ছিল্যের সহিত সম্ভাষণ করিবে, কিন্তু তাহার এই স্পর্ধা গৌরীর গায়ে যেন বিষ ছড়াইয়া দিল। সে অবরুদ্ধ ক্রোধের স্বরে বলিল, কি চাও তুমি? যা বলতে চাও শীঘ্র বলো, সময় নষ্ট করবার আমাদের অবকাশ নেই। ময়ূরবাহনের মুখের হাসি আরও বাঁকা হইয়া উঠিল। সে কৃত্রিম বিনয়ের একটা ভঙ্গি করিয়া বলিল, ঠিকই বলেছেন মহারাজ, রাজ্য ভোগ করবার অবকাশ যখন সংক্ষিপ্ত, তখন সময় নষ্ট করাটা বোকামি। আমি কারোর সুখভোগে বিঘ্ন ঘটাতে চাই না, আমার জীবনের উদ্দেশ্যই তা নয়। কুমার উদিত সিং আপনাকে একটা নিমন্ত্রণ লিপি পাঠিয়েছেন, সেটাই হুজুরে দাখিল করেই আমি ফিরে যাব। কোমরবন্ধ হইতে একখানা চিঠি লইয়া গৌরীর সম্মুখে ধরিল। গৌরীর নিষ্পলক চক্ষে কিছুক্ষণ ময়ূরবাহনের দিকে তাকাইয়া রহিল, কিন্তু ময়ূরবাহনের চোখের পল্লব পড়িল না। তখন সে চিঠি লইয়া মোহর ভাঙিয়া পড়িতে আরম্ভ করিল। চিঠিতে লেখা ছিল, ওরে বাঙালি নটুয়া, তুই কি জন্য মরিতে এই দেশে আসিয়াছিস? তোর কি প্রাণের ভয় নাই? তুই শীঘ্রই এই দেশ ছাড়িয়া পলাইয়া যা, নচেত পিঁপড়ার মতো তোকে টিপিয়া মারিব। তোর নিজের দেশে ফিরিয়া গিয়া তুই নটুয়ার নাচ দেখা, পয়সা মিলবে। এই দেশে তোর দর্শক মিলিবে না। পড়িতে পড়িতে গৌরীর মুখ আগুনের মতো জ্বলিয়া উঠিল। সে দাঁতে দাঁত ঘষিয়া আরক্ত চক্ষে বলিল, এ কি চিঠি? বলিয়া কম্পিত হস্তে কাগজখানা ময়ূরবাহনের সম্মুখে ধরিল। ময়ূরবাহন বিস্ময়ের ভান করিয়া চিঠিখানার দিকে দৃষ্টিপাত করিল। তারপর যেন ভুল করিয়াছে এমনিভাবে বলিল, ও তাই তো, ওই চিঠিখানা আপনার জন্য নয়, ভুল ক্রমে আপনাকে দিয়ে ফেলেছি। এই নিন, এইটা আপনার চিঠি। এই বলিয়া আরেকখানা চিঠি বাহির করিয়া গৌরীর হাতে দিল। প্রথম চিঠিখানা গৌরীর হাত হইতে লইয়া অবহেলা ভরে গোলা পাকাইয়া ঘরের এক কোণে ফেলিয়া দিল। গৌরী অসীম বলে আত্মসম্বরণ করিয়া বলিল, তোমার কাজ শেষ হয়েছে, তুমি এখন যেতে পারো। ময়ূরবাহন বলিল, নিশ্চয়ই, শুধু বুড়ো মন্ত্রীর কাছে একটা পরামর্শ নেওয়া বাকি আছে। দেওয়ানজি, বলতে পারেন যারা রাজ সিংহাসনে বিদেশি মর্কটকে বসিয়ে নাচ দেখে তাদের কি শাস্তি? গৌরী আর ধৈর্য রাখিতে পারিল না। গুণছেড়া ধনুকের মতো উঠিয়া দাঁড়াইয়া গর্জিয়া উঠিল,
চোপড়ো বজ্জাত কুকুরের বাচ্চা, নইলে তোকে ডাল কুত্তা দিয়ে খাওয়াবো। ময়ূরবাহনের মুখের হাসি মিলাইয়া গেল। তাহার ডান হাতখানা সরীসৃপের মতো কোমর বন্ধে বাঁধা তলোয়ারের দিকে অগ্রসর হইল। সাপের মতো চোখ দুইটা গৌরীর মুখের ওপর ক্ষণকাল স্থির থাকিয়া ধনঞ্জয়ের দিকে ফিরিল। কিন্তু ধনঞ্জয়ের মুষ্টিতে যে জিনিসটা ছিল তাহা দেখিবা মাত্র ময়ূরবাহনের হাত তরবারি হইতে সরিয়া গেল। সে আবার উচ্চস্বরে হাস্য করিয়া উঠিল। সেই নির্ভীক বেপরোয়া হাসি, আর তারপর দেহের একটা হিল্লোলিত ব্যঙ্গপূর্ণ ভঙ্গি করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। কিছুক্ষণ পর তাহার ঘোড়ার খুঁড়ের শব্দ অস্পষ্ট হইয়া ক্রমে মিলাইয়া গেল। গৌরীর হাত হইতে চিঠিখানা মাটিতে পড়িয়া গিয়াছিল। বজ্রপাণি এইবার সেটা তুলিয়া লইয়া পড়িলেন। স্বস্তি শ্রীমন মহারাজ শঙ্কর সিং দেবপাদ জ্যেষ্ঠের নিকট অনুগত অনুজ শ্রী উদিত সিংয়ের সানুনয় নিবেদন, আমার জমিদারিতে সম্প্রতি হরিণ শূকর প্রভৃতি অনেক শিকার পড়িয়াছে। অন্যান্য বৎসরের ন্যায় এবারেও যদি মহারাজা মৃগয়ার্থ শুভাগমন করেন, তাহা হইলে কৃতার্থ হইব। অলমিতি। বজ্রপ্রাণী পত্রটি নিঃশব্দে ধনঞ্জয়ের হাতে দিলেন। গৌরী কিছুক্ষণ অসহ্য ক্রোধে শক্ত হইয়া দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ অন্দরাভিমুখে প্রস্থান করিল। ময়ূরবাহনের ধৃষ্টতা তাহার দেহ মনে আগুন ধরাইয়া দিয়াছিল। নতুন চিঠিতে কি আছে না আছে তাহা দেখিবার মতো মনের অবস্থা তাহার ছিল না। সেদিন চম্পা যখন ঝোড়োয়া হইতে ফিরিল, তখন অপরাহ্ন। তিস্তার ধারের বারান্দায় গৌরী মেঘাচ্ছন্ন মুখে বুকে হাত বাঁধিয়া পদচারণ করিতেছিল। সঙ্গে কেহই ছিল না। ময়ূরবাহনের শ্লেষ বিদ্রুপ একটা কাজ করিয়াছিল। গৌরীর মনে তাহার নিজের অজ্ঞাতসারে যে আলস্যের ভাব আসিয়াছিল, তাহাকে সে চাবুক মারিয়া একটু বেশি মাত্রায় চাঙ্গা করিয়া দিয়া গিয়াছিল। অপমান জর্জরিত বুকে গৌরী ভাবিতেছিল, প্রাণ যায় যাক, শঙ্কর সিংকে ওই ধৃষ্ট কুকুরগুলার কবল হইতে উদ্ধার করিতেই হইবে। আর কলা কৌশল করে নয়, রক্তে সাঁতার দিয়া যদি এই কাজ সিদ্ধ হয়, তাও সে করিবে। ময়ূরবাহনের মতো স্পর্ধিত শয়তানগুলাকে সে দেখাইয়া দিবে বাঙালি কোন ধাতুতে নির্মিত। বাঙালি নটুয়া, ওই কথাটাতেই তাহার মাথার রক্ত চড়িয়া গিয়াছিল। ময়ূরবাহন ও উদিত সিংহের রক্ত দিয়া এই অপমানের লাঞ্ছনা যতক্ষণ সে মুছিয়া দিতে না পারিবে, ততক্ষণ যেন তাহার প্রাণে শান্তি নাই, তাহাও সে বুঝিয়াছিল। এই প্রতিহিংসা পিপাসার কাছে নিজের প্রাণের মূল্য তুচ্ছ হইয়া গিয়াছিল। চম্পার পায়জনিয়ার আওয়াজ শুনিয়া গৌরী রক্তরাঙা চিন্তায় আবর্ত হইতে উঠিয়া আসিল। চম্পা কোনো কথা না বলিয়া নিজের আংরাখার ভেতর হইতেই একখানা চিঠি বাহির করিয়া তাহার হাতে দিল। চিঠির উত্তর গৌরী প্রত্যাশা করে নাই। ভ্রুকুঞ্চিত করিয়া সেটা খুলিবার উপক্রমই করিতেছে, এমন সময় বাহিরে নাগরার শব্দ শোনা গেল। গৌরী ক্ষিপ্ত হস্তে চিঠিখানা পকেটে পুরিল। ধনঞ্জয় প্রবেশ করিলেন। তাহার হাতে একখানা কাগজ। গৌরী জিজ্ঞাসা করিল, কি সর্দার? সর্দার বলিলেন, উদিতের নিমন্ত্রণ গ্রাহ্য করে চিঠি লেখা হলো, এটাতে শহীদ হস্তখত করে দিন। গৌরী চিঠিখানা পড়িয়া দস্তখত করিতে করিতে বলিল, কবে যাওয়া স্থির করলে? এখনও কিছু স্থির করিনি। আপনি কবে বলেন? কালই। আর দেরি নয় সদর, যত শীঘ্র সম্ভব তোমাদের কাজকর্ম চুকিয়ে দিয়ে আমি যেতে চাই, তা সে যেখানেই হোক। ধনঞ্জয় চকিতে চম্পার দিকে ফিরিয়া বলিলেন, চম্পা, তুমি ক্লান্ত হয়েছ, কাপড় চোপড় ছাড়ো গিয়ে। চম্পা প্রস্থান করিল। ধনঞ্জয় বলিলেন, চম্পা জানে না। যাই হোক, কি যেন বলছিলেন? বলছিলাম যেখানেই হোক এইবার আমি যেতে চাই, তা সে পরলোকে হলেও দুঃখ নেই। মনে একটা পূর্বাভাস পাচ্ছি যে আমার জীবনের সন্ধিক্ষণ উপস্থিত হয়েছে। যুদ্ধের ঘোড়ার মতো আমার প্রাণ অস্থির হয়ে উঠেছে। তোমাদের আস্তাবল থেকে তাকে এবার ছেড়ে দাও। সে একবার যুদ্ধক্ষেত্রে গিয়ে দাঁড়াক, তারপর যা হবার হবে। যদি মৃত্যুই আসে তাতে আক্ষেপ করবার মতো কিছু নেই।
কারণ জীবনটাকে আঙুরের মতো তুলোর পেটারির মধ্যে ঢেকে রেখে বেঁচে থাকাকে আমি বেঁচে থাকা বলে মনে করি না। ধনঞ্জয় কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে গৌরীর মুখের দিকে তাকাইয়া রহিলেন। তারপর দ্রুত তাহার কাছে আসিয়া 2 হাতে 2 স্কন্ধ চাপিয়া ধরিয়া বলিলেন, রাজা, আজ আপনার মনটা ভালো নেই। মৃত্যুকে কোন মরদ পরোয়া করে? মৃত্যু আমাদের কাছে খেলার বস্তু, উপহাসের বস্তু। তার কথা বেশি চিন্তা করলে তাকে বড় করে তোলা হয়। সুতরাং মৃত্যুর কথা আমরা ভাবব না, আমরা ভাবব শুধু কাজের কথা, কর্তব্যের কথা। যেই দুশ্মন আমাদের বাধা দিয়েছে, অপমান করেছে, তাদের বুকে পা দিয়ে কি করে আমরা তাদের মাটির সঙ্গে মিশিয়ে দেব, এটাই হবে আমাদের চিন্তা। শত্রুর কাছে লাঞ্ছিত হয়ে যারা নিজের মৃত্যু চিন্তা করে তারা তো কাপুরুষ। বীর যারা, তারা শত্রুর মৃত্যু চিন্তা করে। গৌরী একটু হাসিয়া বলিল, সেই চিন্তাই আমি করছি সর্দার, এবং যতক্ষণ না চিন্তাকে কাজে পরিণত করতে পারবো ততক্ষণ আমার রক্ত ঠান্ডা হবে না। ধনঞ্জয় তাহাকে ছাড়িয়া দিয়া বলিলেন, ব্যাস, এই কথাই তো আমরা আপনার মুখে শুনতে চাই। দেওয়ান কালীশঙ্করের বংশধর আপনি। ঝিন্দে এসে আপনি যদি কারুর সামনে মাথা হেঁট শুরু করেন, তার রক্তের অপমান হবে। গৌরীর মুখে এতক্ষণ সত্যকার হাসি ফুটিল। সে বলিল, সর্দার, আজ নিয়ে তুমি 3 বার দেওয়ান কালীশঙ্করের নাম করলে। এবার কিন্তু তোমাকে বলতেই হচ্ছে, ঝিন্দের সঙ্গে কালীশঙ্করের সম্বন্ধ কী এবং কেনই বা তার বংশধর ঝিন্দে এসে মাথা উঁচু করে চলবে। মাথা উঁচু করে চলবে, তার কারণ কিন্তু আজ নয়। সে গল্প আরেকদিন বলবো। এখন অনেক কাজ। গৌরীর হাত হইতে চিঠিখানা লইয়া বলিলেন, তাহলে কালই যাওয়া স্থির? সেরকমই বন্দোবস্ত করি। হ্যাঁ, কিন্তু একটা কথা, উদিত খামোকা কেন আমাকে শক্তিগড়ে নেমন্তন্ন করলে? তার উদ্দেশ্য কিছু আন্দাজ করতে পেরেছ? আপনি পেরেছেন? বোধহয় পেরেছি। আকস্মিক দুর্ঘটনা, কেমন? আমারও তাই মনে হয়, কিন্তু সেটা হবে না। এই বলিয়া ধনঞ্জয় প্রস্থান করিলেন। গৌরী 2 বার বারান্দায় পায়চারি করিল। তারপর পকেটে হাত দিয়া দেখিল চম্পার আনিত চিঠিখানা এখনো খোলা হয় নাই। সে একবার চারিদিকে তাকাইল, কেউ কোথাও নাই। একটু ইতস্তত করিল, কিন্তু এইখানে চিঠি খুলিয়া পড়িতে ভরসা হইল না। হয়তো এক্ষুনি কেউ আসিয়া পড়িবে। নিজের ঘরে গিয়া গৌরী জানালার ধারে দাঁড়াইল। ঠিক জানালার নিচে দিয়াই কিস্তার গাঢ় নীলজল বহিয়া যাইতেছে। কলকল ছল ছল শব্দ করিতেছে। গৌরী কম্পিত বক্ষে চিঠিটা বাহির করিল। তারপর ধীরে ধীরে মোহর ভাঙিয়া পড়িতে লাগিল। কৃষ্ণা লিখিয়াছে, স্বস্তি শ্রী দেবপাদ মহারাজ শঙ্কর সিংহের চরণাম্বুজে দাসী কৃষ্ণা বাউয়ের 100 কোটি প্রণাম। আপনার লোপির মর্ম আমাদের হৃদয়ঙ্গম হইল না। আপনি অনুরোধ করিয়াছেন সখী যেন আপনাকে ভুলিয়া যান। প্রথমে মন কাড়িয়া লইয়া পরে ভুলিয়া যাইতে বলা মহারাজের এই পরিহাস উপভোগ্য বটে। আগে আমার সখীর মনটা ফিরাইয়া দিন, তারপর ভুলিয়া যাইবার কথা ভাবা যাইবে। কিন্তু তাহাও কয়দিনের জন্য। আপনার কি আদেশ, বিবাহের পরেও সখী আপনাকে ভুলিয়া থাকিবেন? বুঝিতেছি সখীর মনে ব্যথা দিয়া আপনি নিজেও কষ্ট পাইতেছেন, কিন্তু কষ্ট পাইবার প্রয়োজন কি? যাহার মানভঞ্জন করিলে 2 জনেরই মনের কষ্ট দূর হইবে, তিনি তো কাছেই রহিয়াছেন। মাঝে শুধু ক্ষীণা কিস্তার ব্যবধান। অবশ্য একটা কথা গোপনে আপনাকে বলিতে পারি। মানভঞ্জনের পূর্বেই আপনার পত্র দর্শনে সখীর অর্ধেক অভিমান দূর হইয়াছে, মুখে হাসি ফুটিয়াছে। আর শুধু তাই নয়, গানও ফুটিয়াছে। শুনিতে পাইতেছি তিনি পাশের ঘরে চঞ্চল হইয়া ঘুরিয়া বেড়াইতেছেন আর মৃদু স্বরে গান করিতেছেন। গানটি কি শুনিবেন? মীরার দোহা, মেরে জনম মরণ কি সাথী, তোহে না বিসরি দিন রাতি।
আপনার ভুলিয়া যাওয়ার অনুরোধে জবাব পাইলেন তো? আপনি কি আমার প্রিয় সখীকে গুণ করিয়াছেন? যার অভিমান শত সাধ্য সাধনাতেও ভাঙে না, আপনার এতটুকু চিঠির অনুতাপে সেই রাজরানী গলিয়া জল হইয়া গেলেন। ভালো কথা, আপনি বৈদ্যুতিক আলোটা কাল রাত্রে ভুল করিয়া ফেলিয়া গিয়াছেন। সখী সেটিকে দখল করিয়াছেন এবং বলিয়াছেন, আজ রাত্রে বিশ্রামের পূর্বে নিজের শয়নকক্ষের জানালা হইতে তাহার আলো ফেলিয়া দেখিবেন। কিস্তার ব্যবধান পার হইয়া সেই আলো আপনার জানালা পর্যন্ত পৌঁছয় কিনা। আপনার শয়নকক্ষের জানালা যে সখীর শয়নকক্ষের জানালার ঠিক মুখোমুখি, তাহা চম্পাবহিনীর মুখে জানিয়া লইয়াছি। মধ্যে কেবল ক্ষীণা কিস্তার ব্যবধান। অলমিতি। রাত্রি 10টার মধ্যে ঝিন্দের রাজপুরী নিশুতি হইয়া গিয়াছিল। কাল প্রভাতেই শক্তিকর যাত্রা করিতে হইবে। তাই ধনঞ্জয় সকাল সকাল বিশ্রামের জন্য প্রস্থান করিয়াছিলেন। কেবল রুদ্ররূপ নিয়মমতো শয়নকক্ষের দ্বারে পাহারাই ছিল। দীপহীন কক্ষের জানালায় দাঁড়াইয়া গৌরী বাহিরের অন্ধকারের দিকে তাকাইয়াছিল। কিস্তার জলে ঝড়োয়া রাজপ্রসাদের আলো পড়িয়া সোনালি জরির মতো কাঁপিতেছিল। নদীর উপর নৌকোর যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে। কেবলই কিস্তার খরস্রোত নাচিতে নাচিতে ছুটিয়াছে। সেই মহাপ্রপাতের মুখে যেখান হইতে সে ফেন হাসে উন্মুখর কল্লোলের নিচের উপত্যকার বুকে ঝাঁপাইয়া পড়িয়াছে, যেন এমনি করিয়া তটহীন শূন্যতায় নিজেকে নিঃশেষে ঢালিয়া দেওয়ায় তাহার জীবনের চরম সার্থকতা। গৌরী ভাবিতেছিল, আজ রাত্রিটাই শুধু আমার। কাল কোথায় থাকিব? বাঁচিয়া থাকিব কিনা কে জানে। যদি মরিতেই হয়, মৃত্যুপথের পাথেয় সংগ্রহ করিয়া লইব না? কস্তুরীর মুখের 2টি কথা, তার গলা এখনো ভালো করিয়া শুনি নাই। শেষবার শুনিয়া লইব না? ইহাতে কাহার কি ক্ষতি? মেরে জনম মরণ কি সাথী। কথাগুলি গৌরীর স্নায়ুতন্ত্রীর ওপর ঝঙ্কার দিয়া উঠিল। কস্তুরী তাহাকে ভালোবাসিয়াছে। তোহেন বিশরী দিন রাতে। দিবারাত্রি তোমাকে ভুলিতে পারি না। কাল গৌরী তাহার নবোদ্ভিন্ন অনুরাগ ফুলটিকে অঘ্রাণ না করিয়া অবহেলা ভরে চলিয়া আসিয়াছিল। তবুও সেই অভিমান ভুলিয়া গাহিয়াছে। তোহেন বিশরী দিন রাতে। কাওয়াই বন্ধ গোলাপ আতরে চাপা গন্ধের মতো এই অনুভূতি তাহার দেহের সীমা ছাপাইয়া যেন অন্ধকার ঘরের বাতাসকে উন্মাদ করিয়া তুলিল। কস্তুরী তাহাকে ভালোবাসিয়াছে। তবে এখন আর সাবধান হইয়া লাভ কি? যাহা হইবার তাহা তো হইয়াই গিয়াছে। এখন কর্তব্য বুদ্ধির দোহাই দিয়া সাধু সংযমী সাজিয়া সে কাহাকে ঠকাইবে? একদিন হয়তো তিক্ত বিষের পাত্র তাহাকে কণ্ঠে ভরিয়া পান করিতে হইবে। তবে এখন অমৃতের পাত্র হাতে কাছে পাইয়া সে ঠেলিয়া সরাইয়া দিবে কেন? ঝড়োয়ার প্রাসাদের দ্বীপগুলো ক্রমে নিবিয়া গেল। কেবলই একটি মৃদু বাতি দ্বিতলের একটি গবাক্ষ হইতে দেখা যাইতে লাগিল। গৌরী নির্নিমেষ চক্ষে সেই দিকেই চাহিয়া রহিল। চাহিয়া চাহিয়া একসময় তাহার মনে হইল, যেন গবাক্ষের সম্মুখে কে আসিয়া দাঁড়াইয়াছে। এত দূর হইতে স্পষ্ট দেখা যায় না, তবুও তাহার মনে হইল এ কস্তুরী। কিছুক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে অপেক্ষা করিবার পর হঠাৎ বিদ্যুতের টর্চটা জ্বলিল। কিস্তার জলের ওপর এদিক ওদিক আলো ফেলিয়া তাহার জানালার ওপর আসিয়া স্থির হইল। আলো অবশ্য অতি অস্পষ্ট, কেবলই নীহারিকার মতো একটা প্রভা গৌরীর মুখখানাকে যেন মণ্ডল পরিবেষ্টিত করিয়া দিল। জানালার বাহির পর্যন্ত ঝুঁকিয়া গৌরী হাত নাড়িল। তৎক্ষণাৎ আলো নিবিয়া গেল। ক্ষণকাল পর আবার জ্বলিল, আবার তক্ষুনি নিবিয়া গেল। আলোকধারিণী যেন গৌরীর সহিত কৌতুক করিতেছে। ঘরের মধ্যস্থলে ফিরিয়া আসিয়া গৌরী ক্ষণকাল হেট মুখে স্থির হইয়া দাঁড়াইল। তারপর সন্তর্পণে দ্বারের কাছে গিয়া পর্দা ঈষৎ সরাইয়া উঁকি মারিল। রুদ্ররূপ দূরের একটা বদ্ধ দ্বারের দিকে তাকাইয়া
না জানি কিসের স্বপ্ন দেখিতেছিল। গৌরী নিঃশব্দে দরজার ভেতর হইতে বন্ধ করিয়া দিল, তারপর আবার জানালার পাশে আসিয়া দাঁড়াইল। এই সময় আবার 2-3 বার দূর গবাক্ষে আলো জ্বলিয়া নিবিয়া গেল। গৌরী আর দ্বিধা করিল না। তাহার প্রিয়া তাহাকে ডাকিতেছে, এসো এসো বলিয়া বারবার আহ্বান করিতেছে। সে মনে মনে উচ্চারণ করিল, কস্তুরী, কস্তুরী। গায়ের জামাটা সে খুলিয়া ফেলিল। একটা পাগড়ি কাপড় জানালার পাশে শক্ত করিয়া বাঁধিয়া বাহিরের দিকে ঝুলাইয়া দিল। তারপর নগ্ন দেহে সেই রঞ্জু বহিয়া ধীরে ধীরে অবতরণ করিয়া কিস্তার জলে নিজেকে নামাইয়া দিল। ঝড়োয়া রাজপুরীর নিস্তব্ধ অন্ধকার। কেবল কস্তুরীর ঘরে একটি মৃদু দ্বীপ জ্বলিতেছে। দ্বীপের আলোকে ঘরটি সুস্পষ্ট হইয়া ওঠে নাই, শুধু একটি স্নিগ্ধ ছায়াময় স্বচ্ছতা সৃষ্টি করিয়াছে। পালঙ্কের ঠিক পাশেই মেঝে রেশমের গালিচার ওপর কস্তুরী একটি হাত মাটিতে রাখিয়া হেঁট মুখে বসিয়াছিল। গৌরী একটা শাল সিক্ত দেহে জড়াইয়া পালঙ্কের ওপর বাম বাহু রাখিয়া কস্তুরীর মুখের পানে তাকাইয়াছিল। অদূরে পদাটাকা দ্বারের পাশে কৃষ্ণা চিত্তার প্রীতার মতো দাঁড়াইয়া পাহারা দিতেছিল। অনেকক্ষণ নীরবে কাটিয়াছে। জল হইতে উঠিবার পর গৌরীকে লইয়া কৃষ্ণা যখন কস্তুরীর ঘরে উপস্থিত হইয়াছিল, তখন গুটি কয়েক কথা হইয়াছিল। কৃষ্ণা এই দুঃসাহসিকতার জন্য তাহাকে সস্নেহ বিগলিত কণ্ঠে তিরস্কার করিয়াছিল। কস্তুরীর ঠোঁট দুইটি বারবার কাঁপিয়া উঠিয়াছিল, কিন্তু কোনো কথা বাহির হয় নাই। শুধু তাহার নিতল চোখ দুটির দৃষ্টিতে যে গভীর অনির্বচনীয় ভাবাবেশ ঘনাইয়া উঠিয়াছিল, তাহাই গৌরীকে পুরস্কৃত করিয়াছিল। তারপর কথার ধারা কেমন যে ক্ষীণ হইয়া ক্রমে থামিয়া গিয়াছিল। কৃষ্ণা কিছুক্ষণ তাহাদের পাশে নীরবে দাঁড়াইয়া থাকিয়া অপ্রতিভভাবে সরিয়া গিয়া পাহারা দিবার অছিলায় দ্বারের কাছে দাঁড়াইয়াছিল। সুদীর্ঘ নিঃশ্বাস পতনের সঙ্গে কস্তুরী চোখ তুলিয়া চাহিল। দুইজনে চোখাচোখি হইল। দুইটি চোখ মাধুর্যের গাঢ়তায় গম্ভীর, অন্য দুইটি জিজ্ঞাসার ব্যগ্রতায় ব্যাকুল। গৌরী অনুচ্চ কণ্ঠে বলিয়া উঠিল, কস্তুরী। কস্তুরীর চোখ নামাইয়াছিল, আবার তুলিল। গৌরী সাগ্রহ কণ্ঠে বলিল, কালকের অপরাধ ক্ষমা করেছ? একটুখানি হাসি, কিংবা হাসির আভাস কস্তুরীর ঠোঁটের কোণ দুইটিকে ঈষৎ প্রসারিত করিয়া দিল। কস্তুরী আবার চক্ষু অবনত করিল। গৌরী আরেকটু কাছে সরিয়া আসিয়া ব্যগ্রকণ্ঠে বলিতে লাগিল, রানী, আমার বুকের মধ্যে যে তুফান বইছে, তা যদি তোমাকে দেখাতে পারতাম, তাহলে বুঝতে তুমি আমাকে কি করেছ। তোমাকে দেখে আমার আশা মেটে না, আবার বেশিক্ষণ দেখতেও ভয় করে। মনে হয় বুঝি অপরাধ করছি। আমার প্রাণের এই উজ্জ্বল অবস্থা তোমাকে বোঝাতে পারবো না। ইচ্ছে হয় তোমাকে নিয়ে এমন কোথাও চলে যাই, যেখানে রাজ্য নেই, রাজা নেই, রানী নেই, শুধু তুমি আর আমি, আর শুধু আমাদের ভালোবাসা। কস্তুরী, তোমার ইচ্ছে করে না? কস্তুরীর মাথা আর একটু অবনত হইল। নিঃশ্বাস পতনের শব্দের মতো লঘু অস্ফুষ্ট স্বরে সে বলিল, করে। সহসা হাত বাড়াইয়া কস্তুরীর আঁচলের প্রান্ত চাপিয়া ধরিয়া গৌরী বলিল, কস্তুরী, চলো আমরা তাই যাই। কিন্তু সঙ্গে সঙ্গে তাহার চটকটা ভাঙিয়া গেল। এ কি অসঙ্গত অর্থহীন প্রলাপ সে বকিতেছে। একটু চুপ করিয়া থাকিয়া আবার বলিল, আমি জানি তুমি আমায় ভালোবাসো। কৃষ্ণার চিঠিতে আজ তা আমি জানতে পেরেছি। কিন্তু একটা কথা জানাবার জন্য আমার সমস্ত অন্তরাত্মা ব্যাকুল হয়ে রয়েছে। কস্তুরী। কস্তুরী প্রশ্নভরা দৃষ্টি তুলিল। গৌরী আবার আরম্ভ করিতে গিয়া থামিয়া গেল। এতক্ষণ সে ভুলিয়া গিয়াছিল যে কৃষ্ণা দ্বারের কাছে দাঁড়াইয়া আছে। এখন তাহার দিকে চোখ পড়িতেই সে কস্তুরীর আঁচলটা ছাড়িয়া দিল। কিন্তু যেই প্রশ্নটা তাহার কণ্ঠাগ্রে আসিয়া উপস্থিত হইয়াছে, তাহার উত্তর জানিবার অধীরতাও তাহাকে অস্থির করিয়া তুলিল। সে কৃষ্ণার দিকে ফিরিয়া বলিল,
কৃষ্ণা, তুমি একটিবার বাইরে যাবে? বেশি নয়, 2 মিনিটের জন্য। কৃষ্ণা মুখ ফিরাইয়া একটু ভ্রু তুলিল, গৌরীর দিকে একটা সুতীক্ষ্ণ দৃষ্টিপাত করিল, তারপর মৃদু কণ্ঠে বলিল, আচ্ছা, কিন্তু ঠিক 2 মিনিট পরেই আমি আবার ফিরে আসব। কৃষ্ণা পর্দার আড়ালে অন্তর্হিত হইয়া গেল। গৌরী তখন কস্তুরীর মুখের খুব সন্নিকটে মুখ আনিয়া গাঢ়স্বরে বলিল, কস্তুরী, একটা কথার উত্তর দেবে কি? গম্ভীর আয়ত চোখ দুইটি গৌরীর মুখের ওপর স্থির হইল। একটু বিস্ময়, একটু কৌতূহল, অনেকখানি ভালোবাসা সেই দৃষ্টিতে মাখানো ছিল। গৌরী আর আত্মসম্বরণ করিতে পারিল না। কস্তুরীর যেই হাতখানা কোলের উপর পড়িয়াছিল, সেই 2 হাতের মধ্যে তুলিয়া লইল। একটা সুদীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিল, কস্তুরী, তোমার চোখের মধ্যে যা দেখতে পাচ্ছি তাতে আমার মন আর শাসন মানছে না। মনে হচ্ছে তবুও তুমি একটা কথা বলো, আমি যদি শঙ্কর সিং না হতাম, ঝিন্দের রাজা না হতাম, তবুও কি তুমি আমায় ভালোবাসতে? কস্তুরীর হাতটি গৌরীর মুঠির মধ্যে একটু নড়িল, গ্রীবা একটু বাঁকিল। একবার মনে হইল বুঝি সে উত্তর দিবে, কিন্তু সে কোনো উত্তর দিল না, নিজের কঙ্কনের দিকে চাহিয়া রহিল। গৌরী তখন আরও ব্যগ্রভাবে বলিতে লাগিল, কস্তুরী, মনে করো আমি ঝিন্দের শঙ্কর সিং নই। মনে করো আমি একজন সামান্য বিদেশি, কোনো দূর দেশ থেকে এসে হঠাৎ ঘটনাচক্রে তোমার সঙ্গে দেখা হয়েছে। তবুও কি তুমি আমায় ভালোবাসবে? কস্তুরী গৌরীর মুখের দিকে চাহিল, তাহার চোখ দুইটি একটু ঝাপসা দেখাইল, অধর যেন ঈষৎ কাঁপিতেছে। তারপর তাহার ধরা ধরা অবরুদ্ধ কণ্ঠস্বর শোনা গেল, আমাকে কি পরীক্ষা করছেন? না না কস্তুরী, কিন্তু তুমি শুধু বলো যে তুমি আমাকেই ভালোবাসো। রাজ্য সম্পদ বাদ দিলেও তোমার ভালোবাসা লাঘব হবে না। ক্ষণকাল কস্তুরী নীরব রহিল, তারপর গৌরীর চোখে চোখ রাখিয়া ধীরে ধীরে বলিল, আপনি যদি একজন সামান্য সিপাহী হতেন, আপনার পরিচয় ঝিঝড়োয়ায় কেউই না জানত, আপনি যদি অখ্যাত বিদেশিও হতেন, তবুও আপনি আমার মালিক। আকস্মাৎ কস্তুরীর চোখ ছাপাইয়া বুকের কাপড়ের ওপর কয়েক ফোঁটা অশ্রু ঝরিয়া পড়িল। কস্তুরী! গৌরীর কণ্ঠস্বর থরথর করিয়া কাঁপিয়া উঠিল। সে হাত দিয়া কস্তুরীর চিবুক তুলিয়া ধরিবার চেষ্টা করিতে করিতে বলিতে শুরু করিল, তবে শোনো, আমি। আর ঠিক এই সময় দ্বারের পর্দা নড়িয়া উঠিল, কৃষ্ণা প্রবেশ করিল। আরেকটু হলেই দুর্নিবার আবেগের মুখে গৌরী সত্য কথাগুলো প্রকাশ করিয়া ফেলিত। কৃষ্ণার আবির্ভাবে সে থামিয়া গেল। কৃষ্ণা যেন তাহাকে কঠিন বাস্তব জগতে টানিয়া ফিরাইয়া আনিল। সে বাঁ হাতটা একবার চোখের ওপর দিয়া চালাইয়া উঠিয়া দাঁড়াইল।